আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, কি অবস্থা, কেমন আছে সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের কেমিস্ট্রি বই থেকে তোমরা যারা এসএসসি 26 এবং 27 ব্যাচের আছো, বিশেষ করে তোমরা যারা এসএসসি 26 ব্যাচ, তোমাদের সামনে এসএসসি টেস্ট পরীক্ষা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ তোমাদের সামনে 27 তারিখ থেকে ম্যাক্সিমাম স্কুলেই তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হবে। এবং এসএসসি 27 ব্যাচের তোমরা যারা আছো, তোমাদের সামনেই আর মাত্র কয়েকটা দিন, অর্থাৎ 20 তারিখ থেকে, খুব সম্ভবত 20 তারিখ থেকেই তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে। তো এই লাস্ট মুহূর্তে অনেকের প্রিপারেশন একদম গুছানো নেই, প্লাস হচ্ছে অনেক কিছু গ্যাপ আছে। তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আজকে আমাদের চতুর্থ দিন চলতেছে। আমরা বেশ এই কয়েকদিন ধরে আমরা বিশেষ করে এসএসসি 26 এবং 27 ব্যাচের জন্য বিশেষ করে অনশর্ট ক্লাস কীভাবে মাত্র একটা সৃজনশীলের মাধ্যমে একটা অধ্যায় ফুললি কভার করে দিচ্ছি। তো এই মোমেন্টে তোমাদের এই ক্লাসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? যাতে তোমার একটা অধ্যায় খুব ভালো মতো গুছিয়ে যায় অ্যান্ড ওই অধ্যায় থেকে খুব ভালো মতো প্রিপারেশন একটা স্ট্রং হয়ে যায়। ঠিক আছে? তো তারই উদ্যোগে আজকের আমাদের এই ক্লাসগুলা। তো তোমরা কে কোথা থেকে যুক্ত আছো, ভাইয়ের কথা ঠিক ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, অ্যান্ড ঠিকঠাক সব কিছু শুনতে পাচ্ছ কিনা, অ্যান্ড ক্লিয়ারলি সব কিছু দেখা যাচ্ছে কিনা, একটু কমেন্টের মাধ্যমে জানাও। কে কোথা থেকে যুক্ত আছো একটু কমেন্টের মাধ্যমে জানাও। দেখো, আজকে আমরা কেমিস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, আমাদের 6 নম্বর অধ্যায়, যে অধ্যায়ে আমাদের মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এই কনসেপ্ট বা এই নাম দিয়ে আমাদের অধ্যায়টা শুরু হয়েছে। তো এই অধ্যায়ে অনেকের প্রায় ম্যাক্সিমাম ছেলেপিলের সমস্যা থাকে, বিশেষ করে ম্যাথমেটিক্যাল টার্মগুলো। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা এই অধ্যায়ের বিক্রিয়ার পার্ট। তো বিক্রিয়ার পার্ট নিয়েও আমাদের আজকে আলোচনা হবে। এই যে একটা স্লাইড দেখো ক্লাসে দেওয়া আছে, এই স্লাইড থেকে আমরা এই অধ্যায়ের A to Z কমপ্লিট করব। মাত্র 2টা সৃজনশীলের মাধ্যমে এই অধ্যায়ের সম্পূর্ণ বেসিক থেকে নিয়ে যে টাইপের সৃজনশীল আসতে পারে ইনশাল্লাহ সব কিছু কভার হয়ে যাবে। তো তোমরা অবশ্যই যেখান থেকে ক্লাসটা দেখতেছো অবশ্যই শেয়ার করে দিও, অ্যান্ড বন্ধুদের মাঝে ছড়াই দিও একটু ক্লাসটা, অ্যান্ড মেনশন করে দিও বন্ধুদের। আর গ্রুপে অনেকেই যুক্ত হয়েও বুঝতে পারবে না যে এই টাইমে ক্লাস শুরু হয়েছে, অন্তত একটু জানাই দিও, কেউ একজন জানাই দিও। ঠিক আছে? তো দেখো, আজকে আমরা শুরু করি অধ্যায়ের প্রথম একটা প্রশ্ন। আমি গ্রুপে যারা অ্যাড আসো, আমি প্রশ্ন অলরেডি দিয়ে দিছিলাম। প্রশ্ন যাদের দিয়ে দিছি তারা অবশ্যই প্রশ্ন খাতায় তুলে নিয়ে তারপরে ক্লাসটা করবে, যাতে তোমাদের জন্য অনেক সহজ হয়, যাতে প্রশ্ন তোমরা বুঝতে পারো। ঠিক আছে? তো আর কথা না বাড়াই, চলো শুরু করি। প্রথম কোশ্চিন আমাদের দেখো দেওয়া আছে, একটা পাত্র দেওয়া আছে, সুন্দর একটা পাত্রটা যদি আমি আঁকাই, দেখো ডাটাটা যদি আমি একটু তুলি, এই পাশে তুলে রাখি, দেখো অনেকেই দেখতে পারবে না, তাহলে আচ্ছা একটু আমরা সুন্দর করে একটু আঁকাই। তাহলে দেখো, এই মনে করো একটা পাত্র, এই একটা পাত্র দেওয়া আছে, এই একটা পাত্র, এবং এই পাত্রে তোমার কিছু দ্রবণ ঢেলে দেওয়া হচ্ছে, এবং এই দ্রবণে তোমার দেওয়া আছে ডাটা, এটা পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই পাশ থেকে আরও একটা ডাটা দেওয়া আছে, এই পাশ থেকে এটা আমাদের সালফিউরিক অ্যাসিড H2SO4। ঠিক আছে? এবং এটার ঘনমাত্রা দেওয়া আছে আমাদের 1.07 মোলার, 1.07 মোলার। এবং আমাদের এই জায়গায় সালফিউরিক অ্যাসিডের মাত্রার সমান এটা দেওয়া আছে, আমাদের ভরটা দেওয়া আছে, যেটা আমাদের বাইরে থেকে সাপ্লাই দেওয়া আছে, এটা 15 গ্রাম। এবং এই দুইটার মিশ্রিত করার ফলে যে আয়তন নিয়ে কাজ করছে একর সাথে, সেটা দুইটার ক্ষেত্রেই 500 মিলিলিটার। এটা উভয়ের আয়তন দেওয়া আছে। তাহলে এটা আমাদের এ পাত্র, এটা আমাদের বি পাত্র, এটা আমাদের এ পাত্র, অ্যান্ড এটা আমাদের সি পাত্র। ঠিক আছে? এইটুকু আমাদের উদ্দীপকে দেওয়া আছে,
সো এই উদ্দীপক থেকে আমরা হচ্ছে প্রথমে কি করব, আমরা প্রথম কোশ্চিনটা সলভ করব। দেখো প্রথম কোশ্চিনে আমাদের দেওয়া আছে এ পাত্রস্থিত যৌগটির কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা। যদিও এই কনসেপ্টটা এ অধ্যায়ের না, তারপরও আমি হচ্ছে একটু দেখাই দিই। দেখো জারণ সংখ্যা তোমরা যারা নির্ণয় করতে পারো না, আমি হচ্ছে তোমাদের দেখাই দিই এটা। তাহলে এ পাত্র কোনটা? এ পাত্র হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিডের পাত্র, অর্থাৎ এই পাত্রটা। ঠিক আছে, তাহলে এই পাত্রের তুমি লিখবা এ পাত্রের উপাদান, এ পাত্রের উপাদান। তাহলে আমরা হচ্ছে প্রথম কোশ্চিন সলভ করতেছি। ঠিক আছে, প্রথম কোশ্চিন। তাহলে এ পাত্রের উপাদান কি? সালফিউরিক অ্যাসিড H2SO4। এইটুক তো জানো যে এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে এটার হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা। কেন্দ্রীয় পরমাণু নির্ণয় করবা কিভাবে, এটা বুঝবা কিভাবে? ওয়ালাইকুম আসসালাম সাথী, কি অবস্থা, কেমন আছো? দেখো কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কিভাবে বের করবা, এটা আমরা বের করতে পারি। মনে রাখবা যে কোনো যৌগের কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা যদি বের করতে বলে, যে কোনো যৌগের জারণ সংখ্যা হবে 0। যে কোনো যৌগের জারণ সংখ্যা হবে 0। তাহলে ধরো এই যে পানি একটা যৌগ, এর জারণ সংখ্যা কত হবে? তাহলে 0 হবে। এবং ধরো যে কোনো একটা যৌগ, যে কোনো কিছু, তুমি কার্বন ডাইঅক্সাইড যদি বলো, এটারও কত হবে? জারণ সংখ্যা 0 হবে। যদি অ্যামোনিয়া বলি, অ্যামোনিয়ার জারণ সংখ্যা কত হবে? 0 হবে। যদি তোমার ফসফরিক অ্যাসিড বলি, এর জারণ সংখ্যা কত হবে? 0ই হবে। ঠিক আছে, তাহলে যে কোনো যৌগের জারণ সংখ্যা 0। এইটুক তো ক্লিয়ার হয়েছে। অ্যান্ড হচ্ছে এবার মৌলের তাহলে কি হবে? মৌলের হচ্ছে আমাদের যে মৌলের বের করতে বলবে সেই মৌলটা আমাদের হচ্ছে এক্স ধরে নিবা। যে মৌল বের করতে বলবে সেই মৌলটা এক্স ধরে নিবা। ঠিক আছে, তাহলে দেখো যেই মৌলের জারণ সংখ্যা বের করতে বলবে সেই মৌলের এক্স ধরে নেবা। তাহলে দেখো এখানে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা বের করতে বলতেছে প্রথম কোশ্চেনে, যে এই পাত্রস্থিত যৌগটির কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কত। এখন কেন্দ্রীয় পরমাণু চিনবা কীভাবে? দেখবা যেটা সংখ্যায় কম থাকবে। এই যে হাইড্রোজেন 2টা আছে, অক্সিজেন কয়টা আছে? 4টা। তাহলে সবচেয়ে কম আছে কি? সালফার। সবচেয়ে কম আছে সালফার 1টা, সালফার 1টি। তাহলে এটাই হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণু। অ্যান্ড হচ্ছে যেটা জারণ সংখ্যা বের করতে বলবে সেটা তুমি এক্স ধরে নিবা, তাহলে এটা সমান সমান তুমি ধরে নিবা। যেহেতু এর আগে আমাদের হচ্ছে জারণ সংখ্যাগুলো নির্ণয় করতে হবে। মনে রাখবা হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1 এবং অক্সিজেনের জারণ সংখ্যা -2 এবং সালফারের তো আমাদের বের করতে হবে। সালফার সমান সমান এক্স ধরে নিবা। ঠিক আছে, তাহলে এখান থেকে কি করতে পারি? দেখো এটা একটা সম্পূর্ণটা একটা যৌগ, তাহলে সালফিউরিক অ্যাসিড। তাহলে এখান থেকে আমাদের প্রথমত হাইড্রোজেনের জারণ সংখ্যা ইন্টু হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন যৌগে 2টা আছে। এইটা করবা, প্লাস যোগ কত দিবা? যেহেতু সালফারের বের করতে বলছে, কেন্দ্রীয় মৌল সালফার, তাহলে এটা ধরে নিবা এক্স, কি এক্স। প্লাস হচ্ছে এটা কত? এটা হচ্ছে অক্সিজেন যেহেতু -2 ইন্টু অক্সিজেন কয়টা আছে? 4টা। তাহলে এইটা যোগ করবা। তাহলে এইটা সমান সমান আমরা কি লিখতে পারি? যেহেতু এটা একটা যৌগ ছিল, যৌগের জারণ সংখ্যা, যে কোনো যৌগের জারণ সংখ্যা হচ্ছে গোট তুমি বের করে ফেলছো অলরেডি। তাহলে এটা সমান সমান আমরা 0 বলতে পারি। তাহলে এখান থেকে আমরা হচ্ছে কি লিখতে পারি? এটা হচ্ছে 2 প্লাস হচ্ছে এক্স প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে 8 সমান সমান কত? 0। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে x - 6 = 0। অতএব x এর মান অর্থাৎ জারণ সংখ্যা কত হবে? +6। এই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যায় প্লাস, এটা এই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যায় প্লাস। বুঝছো নাকি বুঝোনি বলো? ফাহিম, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আবিদা, সৌরভ, ভালো আছো তো সবাই? ঠিক আছে, আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। তাহলে এটা হচ্ছে আমাদের এ অধ্যায়ের টপিক ছিল না, আমি হচ্ছে দেখাই দিলাম। ঠিক আছে, এবার পরের কোশ্চেন তোমাকে বলতেছে এ পাত্রের ঘনমাত্রা নির্ণয় করতে। তাহলে এ পাত্রের ঘনমাত্রা কিভাবে নির্ণয় করবা? খুব সিম্পল হিসাব। দেখো 2 নম্বর কোশ্চেন, এ পাত্রের ঘনমাত্রা নির্ণয়। তাহলে এ পাত্রটা কি? আমাদের এই পাত্রটা হচ্ছে এটা। তাহলে এ পাত্রে লিখবা, এ পাত্রে উপাদানগুলো কি? H2SO4। ঠিক আছে, তাহলে H2SO4 আমাদের যদি ঘনমাত্রা নির্ণয় করতে হয় তাহলে এই সূত্র, দেখো এই সূত্র W = মোস্ট সূত্র, আমাদের মোস্ট ভাইরাল সূত্র এই অধ্যায়ে, SVM / 1000। ভিটা আসলে কোন এককে? কে বলতে পারবা ভিটা কোন এককে? বলো তো দেখি, ভিটা কোন এককে?
ভিটা অবশ্যই মিলিলিটার এককে, ভি অবশ্যই মিলিলিটার এককে, ঠিক আছে, ভি যেন মনে থাকে। তাহলে ভি আমাদের কি দেওয়া আছে দেখো দেখি, প্রশ্নের ডাটা অনুযায়ী উভয়ের মৌল উভয়ের আমাদের আয়তন দেওয়া আছে 500 মিলিলিটার, 500 মিলিলিটার। তাহলে এটা তুলে ফেলো। তাহলে এবার কি করবা, এস বের করতে বলছে, আমরা হচ্ছে এসের মানটা পরে লিখি, এম বের করবা। এম কত, যেহেতু সালফিউরিক অ্যাসিড। তাহলে আণবিক ভর কীভাবে নির্ণয় করে ভাইয়া, আণবিক ভর এভাবে নির্ণয় করে। দেখো আণবিক ভর, তুমি হাইড্রোজেনের পারমাণবিক ভর লিখবা। যাদের পারমাণবিক ভর নিয়ে সমস্যা, যারা পারমাণবিক ভর মুখস্থ করতে পারো না, তাদের বলি আমার ইউটিউবে গিয়ে নূর স্টাডি কেয়ার সার্চ দিবা, দিয়ে দেখবা একটি মাত্র ক্লাসে 12টি অধ্যায়ের বেসিক, ওই ক্লাসগুলো একটু করে নিবা। ওই ক্লাস করলে তোমার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে সব কিছু, মাত্র 30 মিনিটের ক্লাস, ঠিক আছে। তোমার রসায়নের অনেক কিছু শিখতে পারবে ওই ক্লাস থেকে। তাহলে দেখো এটা কত, থ্যাংক ইউ নাহিদ, মিলিলিটার এককে। তাহলে দেখো এটা কত, এটা হচ্ছে আমাদের আণবিক ভর নির্ণয় করতেছিলাম, তাই না। তাহলে আণবিক ভর কীভাবে নির্ণয় করে, হাইড্রোজেনের ভর ইন্টু হাইড্রোজেন কয়টা আছে যোগ করবা, যোগ। এবার হচ্ছে সালফারের ভর, সালফারের ভর কত 32, সালফার আছে কয়টা, একটা, ঠিক আছে, প্লাস আবার দিবা প্লাস। তাহলে এইটা হচ্ছে প্লাস, প্লাস হচ্ছে কত, অক্সিজেনের ভর কত 16 ইন্টু অক্সিজেন আছে কয়টা, 4টা। তাহলে এই টোটালটা যোগ করবা, ঠিক আছে। টোটাল যোগ করলে তোমরা পাবা কত 2, আর এদিকে হচ্ছে 32। তাহলে 2 পাবা, প্লাস 32 পাবা, প্লাস হচ্ছে 416 64 পাবা। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তোমরা এখানে পাবা 98 গ্রাম, ঠিক আছে। 98 গ্রাম তুমি হচ্ছে এখান থেকে আমাদের এস বের করতে হবে, তাই না। ডাব্লুটা আবার দেওয়া আছে, দেখো ডাব্লুটা এ পাত্রে দেওয়া আছে 15 গ্রাম, ডাব্লু আমাদের 15 গ্রাম। এখান থেকে আমাদের এখন সব কিছুই জানি আমরা, আমাদের এসটা বের করতে হবে। তাহলে এস হচ্ছে আমাদের ঘনমাত্রা, এটাই বের করতে হবে। তাহলে এই সূত্রটাকে এসের সূত্র বানিয়ে ফেলো। অর্থাৎ কীভাবে আমরা করতে পারি, এসটাকে কীভাবে, যেটা বের করতে বলবে ওটা বাম দিকে রাখবা অলওয়েজ, যেটা বের করতে বলবে ওটা বাম দিকে। তাহলে এস ভি এমটাকে এই পাশে নিয়ে আসি, এস ভি এম, ঠিক আছে। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি ডাব্লু ইন্টু 1000, ক্লিয়ার। এবার এসটা বের করতে বলছে, তাই এসটাকে রেখে দিলাম, বাকিগুলা এসের সাথে গুণ অবস্থায় আছে। তাহলে ওই পাশে গিয়ে কি হবে, ওই পাশে গিয়ে ভাগ হবে, ভাগ। তাহলে এইটুক ছিল উপরে, ভাগ হয়ে যাবে কত, ভি এম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে, ডাব্লুর মান হচ্ছে 15 ইন্টু হচ্ছে 1000, ইন্টু হচ্ছে 1000 ডিভাইডেড বাই ভি এর মান কত, ভি এর মান হচ্ছে আমাদের 500, ইন্টু হচ্ছে এম এর মান কত 98। এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই উত্তর, ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই উত্তর, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন করে ফেলো একটু, কত আসে অ্যান্সার, কত আসে অ্যান্সার একদম ক্লিয়ার করে বলো তো। তাহলে অ্যান্সার হবে আমাদের 0.31 মোলার, 0.31 মোলার, ঠিক আছে, 0.31 মোলার। ক্লাসটা সবাই শেয়ার করে দেবো, একটু শেয়ার করে দেবো, হ্যাঁ। নাহিদ বলতেছো এগুলো অনেক ইজি, আগেই কমেন্ট করছো, ইজি কিন্তু একটু গুছাইতে হবে, হ্যাঁ। সব কিছু গুছানো থাকলে প্রিপারেশনটা ভালো হয়। তাহলে পরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। এবার হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। অলরেডি 2 নম্বর কোশ্চেন শেষ, 2 নম্বর কোশ্চেন আমাদের শেষ। তাহলে 3 নম্বর কোশ্চেনে আমরা একটু চলে যাই। 3 নম্বর কোশ্চেন আমাদের কোশ্চেন নম্বর 3। কোশ্চেন নম্বর 3 দেখো, বি পাত্রের দ্রবণের অণুর সংখ্যা বের করতে বলছে, বি পাত্রের দ্রবণের অণুর সংখ্যা। তাহলে এটা কি করবা, বি পাত্রের দ্রবণের অণুর সংখ্যা। তাহলে বি পাত্রের উপাদানগুলো আগে লিখে ফেলতে হবে, ঠিক আছে। তো দেখো বি পাত্রের উপাদান, দেখো অণু, পরমাণু, আয়ন, তারপরে তোমার এ অধ্যায়ের মোস্ট একদম টাইপ 1 যে ম্যাথগুলো আমি করাইছিলাম আমাদের ইউটিউবে আমাদের লিঙ্ক দেওয়া আছে, দেখবা ইউটিউব চ্যানেলে গেলে আমাদের ইউটিউব পেয়ে যাবা, নূর স্টাডি কেয়ার দিয়ে সার্চ দিবা, আমাদের ক্লাস হচ্ছে 6 অধ্যায়ের উপর একটা ক্লাস আছে, ওইটা হচ্ছে করে নিবা যদি বুঝতে না পারো। তাহলে ঠিক আছে, আমি হচ্ছে সলভ করাই। দেখো বিপাত্রের উপাদান কি, নাহিদ অ্যান্সার দিছো, ঠিক আছে ভাইয়া, অনেক সুন্দর, অনেক কিছু ক্লিয়ার তোমার। তাহলে দেখো বিপাত্রের উপাদান, তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড, যার হচ্ছে ঘনমাত্রাগুলো দেওয়া আছে। তাহলে তুমি একটা তুলে নাও, কত তুলবা, ভি এর মানটা দেওয়া আছে 500, তাই না, 500 মিলিলিটার। অ্যান্ড হচ্ছে কীভাবে করতে হবে আমি বলতেছি, জাস্ট ডাটাগুলো তুলো। তাহলে এটা হচ্ছে আমাদের ঘনমাত্রা। অ্যান্ড হচ্ছে এটার আণবিক ভর বের করতে পারি। আণবিক ভর কীভাবে বের করব, পটাশিয়ামের কত 39 ভর, ইন্টু হচ্ছে কত
তাহলে প্লাস প্লাস কত হবে অক্সিজেনের 16 তাই না, 16 ইন্টু 1, তাহলে প্লাস কত হবে প্লাস হাইড্রোজেনের 1 ইন্টু 1, তাহলে সবগুলো যোগ করবা তুমি পেয়ে যাবা। তাহলে 39 আর হচ্ছে 40 আর হচ্ছে 56, তাহলে 56 গ্রাম। ঠিক আছে, তাহলে 56 গ্রাম। আমি হচ্ছে একটা লাইনে এই অধ্যায়ের সকল ম্যাথ করাই, একটা লাইনে এই অধ্যায়ের সকল ম্যাথ সলভ করাই দেই, একটা লাইনে এই অধ্যায়ের সকল ম্যাথ সলভ করাই দেই। কি লাইন, আমি হচ্ছে লাইনটা একটু লিখে দিই। দেখো আমি হচ্ছে লিখি এভাবে যে 1 মোল সমান সমান লিখতে পারি আণবিক ভর আমরা লিখতে পারি সমান সমান 6.023 ইন্টু 10 পাওয়ার কত, ইন্টু 10 পাওয়ার 23 টি। ঠিক আছে, টি আসলে কি, এগুলো হচ্ছে অণু, তারপরে পরমাণু, তারপরে কি আয়ন, অণু পরমাণু আয়ন। ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে কি লিখতে পারি, প্রমাণ অবস্থায় 22.4 লিটার লিখতে পারি, 22.4 লিটার। তাহলে এই একটা লাইনে আমাদের সকল টাইপের এমসিকিউ, সকল টাইপের ম্যাথ এই অধ্যায়ের হয়ে যাবে। ঠিক আছে, যেগুলো সবচেয়ে বেশি ইউজ হয়, তাহলে এখান থেকে আমরা ডাব্লিউ এর মান কীভাবে বের করতে পারি, এখান থেকে আগে আমাদের গ্রাম, এবং যেহেতু টি বলছে, দেখো দ্রবণের অণুর সংখ্যা, তার মানে অণু কোথায় আছে, অণু হচ্ছে আমাদের এই জায়গায় আছে, তাহলে এইটা নিয়ে কাজ করতে হবে, প্রথমত এটা নিয়ে কাজ করতে হবে, এইটুকু বুঝলাম। ঠিক আছে, এরপরে আণবিক ভর, কারণ কি এই যে ডাটা দেওয়া আছে, এখান থেকে আমি সর্বোচ্চ কী করতে পারি, তার আণবিক ভরটা নির্ণয় করতে পারি। তাহলে আণবিক ভর নির্ণয় করে ফেলি। তাহলে আণবিক ভর কীভাবে নির্ণয় করে, ডাব্লিউ সমান সমান SVM ডিভাইডেড বাই 1000, একদম সহজ, জাস্ট ক্লাসটা করো, আর কিছু লাগবে না এই অধ্যায়ের। ঠিক আছে, তাহলে দেখো এস কত, এস হচ্ছে আমাদের ঘনমাত্রা দেওয়া আছে 1.07, ইন্টু হচ্ছে ভি এর মান 500, ইন্টু হচ্ছে আমাদের 56। ঠিক আছে, ডিভাইডেড বাই কত 1000। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আসবে, এইটা হচ্ছে আমাদের 29 আসবে, 29.96 এরকম পাবা। তাহলে এটাকে আমরা ধরে নিতে পারি 30 গ্রাম হিসেবে। ঠিক আছে, এটাকে আমরা ধরে নিতে পারি 30 গ্রাম হিসেবে। অলরেডি নাহিদ অ্যান্সার দিছে 30 গ্রাম। ঠিক আছে, ডাব্লিউ হচ্ছে 30 গ্রাম, তাহলে 30 গ্রাম হিসেবে আমরা ধরে নিতে পারি। এরপরে আমরা কি করতে পারি, আমরা দেখব এই লাইনের আলোকে আমরা হচ্ছে আগাবো, ঠিক আছে, এই লাইনের আলোকে আমরা আগাবো। তাহলে এই লাইন দিয়ে আমরা হচ্ছে ম্যাথ করে ফেলবো, আশা করি বোঝা যাচ্ছে। তাহলে এই লাইন দিয়ে কীভাবে আগাবা, দেখো আমাদের বলছে অণু বের করতে, যে কোনো দুইটা সম্পর্ক থাকবে, মনে রাখবা যে কোনো দুইটা সম্পর্ক থাকবে, এই দুইটা সম্পর্ক থেকে যেইটা বের করতে বলবে সেইটা হবে আমাদের ডান দিকে, যেটা বের করতে বলবে সেটা ডান দিকে। তাহলে কোনটা বের করতে বলছে, অণু। তাহলে তুমি লিখবা আণবিক ভর অর্থাৎ স্ট্যান্ডার্ড কোনটা, স্ট্যান্ডার্ড যেটা সেটা লিখবা, ঠিক আছে। কোশ্চিনের দিকে, কোশ্চিন অলরেডি আমি গ্রুপে দিয়ে রাখছিলাম, তুমি হচ্ছে মেবি তুলোনি। ঠিক আছে, তো কোশ্চিন এটা হচ্ছে অনেকটা বোঝার কথা, চাইলেই বুঝতে পারবা। তাহলে দেখো, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, অণু যেহেতু, তাহলে পারমাণবিক ভর আমরা কি বের করে রাখছি 56 গ্রাম, যেটা স্ট্যান্ডার্ডের সাথে হিসাব করবা। তাহলে যদি না বুঝো তাহলে ইউটিউব চ্যানেলে গিয়ে, আমার চ্যানেলে গিয়ে ক্লাস করে নেবা এই টাইপের। তাহলে দেখো 56 গ্রাম সালফিউরিক অ্যাসিডে, পটাশিয়াম হাইড্রোক্সাইডে অণু আছে কত, অণু আছে কি লিখবা, তাহলে কি বলছে, বিপাত্রের অণুর সংখ্যা, তাহলে বিপাত্রে আমাদের স্ট্যান্ডার্ড একটা গ্রাম আমরা পাইছি। তাহলে কত গ্রাম অণু আছে, কতটুকু 6.023, এই যেখানে অণু আছে তাই 6.023 ইন্টু কত 10 এর পাওয়ার কত 23T। এখন এখান থেকে 1 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড অণু আছে কত, জাস্ট এটা ভাগ করবা 6.023 ইন্টু 10 এর পাওয়ার কত 23, ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 56। ঠিক আছে, এত টি। তাহলে এখান থেকে অতএব যেহেতু আমরা পাত্র থেকে বের করছি 30 গ্রাম, তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড এখান থেকে তুমি করবা, এখান থেকে আমি হচ্ছে এই জায়গায় বসালাম, দেখতে পাবা না হয়তো। তাহলে 6.023
23 ইন্টু 10^, কত 23 ইন্টু হচ্ছে আমাদের যেহেতু 30 গ্রাম বলছে, তাহলে 30 গ্রাম দিবা, নিচে কত ছিল 56, নিচে কত ছিল আমাদের 56, তাহলে নিচে 56 দিবা, দেন ক্যালকুলেশন করবা, যেটা আসবে সেটাই অ্যান্সার, যেটা আসবে আমাদের সেটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার কত হবে বলো দেখি? অ্যান্সার হচ্ছে আমাদের 3.23 ইন্টু 10^, কত 10^, আমাদের হচ্ছে 23টি, 10^23টি। এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, তোমরা জাস্ট ক্লাসটা করো, ইনশাল্লাহ এই অধ্যায়ের সব কিছু কভার হয়ে যাবে। পরের কোশ্চেনে আমরা হচ্ছে চলে যাই। পরের কোশ্চেন, 3টা কোশ্চেন অলরেডি ডান, তাহলে আমরা হচ্ছে 4 নম্বর কোশ্চেনে চলে যাব। 4 নম্বর, আমরা হচ্ছে 4 নম্বর কোশ্চেনে চলে যাই। তাহলে দেখো কোশ্চেন নম্বর 4, কোশ্চেন নম্বর 4। তো 4 নম্বর কোশ্চেন তোমাকে বলতেছে কি এ ও বি পাত্রের মধ্যে কোনটির ঘনমাত্রা বেশি। তাহলে দেখো এ বি পাত্রের ঘনমাত্রা অলরেডি দেওয়া আছে, লিখবে বি পাত্রের ঘনমাত্রা, বি পাত্রের ঘনমাত্রা এস বি সমান কত 1.07 মোলার। তাহলে এ পাত্রের ঘনমাত্রা নির্ণয় করবা, এ পাত্রের ঘনমাত্রা, তাহলে এ পাত্রের ঘনমাত্রা এস এ। তাহলে অলরেডি আমরা এ পাত্রের ঘনমাত্রা একবার মেবি নির্ণয় করছি, কোত্থেকে খ নম্বর থেকে বা 2 নম্বর কোশ্চেন হতে। 2 নম্বর কোশ্চেন হতে আমরা পাইছিলাম 0.306 মোলার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা কোত্থেকে পাইছিলাম 2 নম্বর প্রশ্ন হতে, 2 নম্বর হতে। ক্লাসটা একটু টান দিয়ে দেখে নিবা পিছনে, তাহলে বুঝতে পারবা, ঠিক আছে। তাহলে ঘনমাত্রা কার বেশি হবে বলো, ঘনমাত্রা কার বেশি হবে? ঘনমাত্রা বেশি হবে। অতএব যেহেতু এস বিটা আমাদের বড় এস এ থেকে, সুতরাং আমরা বলতে পারি সুতরাং এ পাত্রের ঘনমাত্রা বি পাত্রের ঘনমাত্রা বেশি, বি পাত্রের ঘনমাত্রা বেশি, ঘনমাত্রা ইনশাল্লাহ এইগুলা এই নিয়ম থেকেই তুমি হচ্ছে এই অধ্যায় থেকে সব কিছু কমান পাবা। ঠিক আছে, এই অধ্যায় থেকে এই নিয়মের সব কিছু কমান পাবা। ঠিক আছে, খুব সহজ মনে হলেও অনেকটা গুছানো হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্লাসটা কমপ্লিটলি করবা আগে, তারপরে বুঝবা ক্লাসে কি আছে। তো দেখো এবার হচ্ছে আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের কোশ্চেন 5 নম্বর কোশ্চেন, এ ও বি পাত্রের মিশ্রণে উৎপাদিত লবণের সংযুতি নির্ণয় করো। এবার হচ্ছে 5 নম্বর, তাহলে সি পাত্রের দ্রবণ দুটি মিশ্রিত করলে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে। এইটা অনেক ইম্পর্টেন্ট, এই কোশ্চেন অনেক ইম্পর্টেন্ট, লিমিটিং বিক্রিয়কের কোশ্চেন। তো লিমিটিং বিক্রিয়ক 5 নম্বর কোশ্চেন, কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে। আমাদের লিমিটিং বিক্রিয়ক দেখার আগে আমাদের এই দুইটাকে আগে মিশ্রিত করতে হবে, কারণ সি পাত্র বলে দিছিল এটা হচ্ছে সি পাত্র, এবং সি সমান কি লেখা আছে এ প্লাস বি, এটাকে মিশ্রিত করতে হবে। ঠিক আছে, তাহলে এ প্লাস বি মানে এটাকে মিশ্রিত করানো, তাহলে এটা হচ্ছে আমাদের সি পাত্র ছিল। তাহলে সি পাত্র আমাদের কি করতে হবে, মিশ্রিত করতে হবে। তাহলে মিশ্রিত করার মানে কি, এ কি ছিল আমাদের সালফিউরিক অ্যাসিড, তাই না, এবং বি এ কি ছিল, বি হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই দুটো মিশ্রিত করতে হবে। তাহলে অতএব আমরা কি লিখতে পারি এ প্লাস বি, তাহলে সি সমান এ প্লাস বি। তাহলে এভাবে লিখতে পারো তোমার ইচ্ছা। ঠিক আছে, বা তুমি ডিরেক্ট তুমি ক্যালকুলেশন করতে পারো। তাহলে এখান থেকে সালফিউরিক অ্যাসিড H2SO4 প্লাস হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখানে আমি একটা টেকনিক বলে দিই, দেখো আমি একটা টেকনিক বলে দিই, এখানে আমি তোমাকে একটা টেকনিক বলে দিই। টেকনিকটা কি? টেকনিক হচ্ছে এই যে দেখো কোনো একটা মৌলে যদি হাইড্রোজেন উপস্থিত থাকে তাহলে বুঝবা এটা হচ্ছে অ্যাসিড, এবং কোনো মৌলে যদি OH যুক্ত থাকে তাহলে মনে করবা এটা কি ক্ষার, এটা হচ্ছে ক্ষার। এবং অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে অলওয়েজ লবণ আর পানি উৎপন্ন করে, লবণ এবং কি লবণ প্লাস পানি। তাহলে দেখো লবণ কিভাবে পাই আমরা, লবণ মনে রাখবো, লবণ যদি যুক্ত থাকে কোনো ধাতুর সাথে ধাতু প্লাস শর্টকাট ধাতু প্লাস সালফেট, তারপরে কি নাইট্রেট 2-, তারপরে কি আচ্ছা সালফাইডটা আগে লিখি, সালফাইড 2-, তারপরে নাইট্রেট
তারপরে কি নাইট্রাইট, তারপরে কি তোমার হচ্ছে কার্বনেট, ঠিক আছে। এরপরে কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো যদি যুক্ত থাকে কোনো ধাতুর সাথে, তাহলে ধাতুর সাথে এগুলো যুক্ত থাকলে মনে রাখবা এটাকে লবণ নির্দেশ করে। তাহলে মনে রাখবা এটা হচ্ছে লবণ নির্দেশ করে, এটা হচ্ছে কি নির্দেশ করে? লবণ, এটা হচ্ছে লবণ নির্দেশ করে। তাহলে দেখো আমাদের ধাতু, ধাতু বলতে কি বোঝায়? 1 নম্বর এবং 2 নম্বর গ্রুপের মৌলকে ধাতু বলে। 1 এবং 2 নম্বর গ্রুপের মৌল, 1 এবং 2 এর গ্রুপ, 2 গ্রুপ। যদি তো আমাদের গ্রুপ মনে না থাকে, গ্রুপ মনে রাখার টেকনিক আমার অলরেডি ইউটিউবে কি করা আছে, অলরেডি ইউটিউবে আমাদের এই গ্রুপ মনে রাখার সুন্দর টেকনিক এবং ছন্দ দিয়ে, ট্রিক্স দিয়ে আমাদের ক্লাস দেওয়া আছে। তাহলে ওই ক্লাস তুমি হচ্ছে করে নেবা। ওই ক্লাস ইউটিউবে গিয়ে নূর স্টাডি কেয়ার সার্চ দিলেই তুমি পেয়ে যাবা রসায়নের ক্লাস, ঠিক আছে। এক ক্লাসে 12টি অধ্যায়ের বেসিক, এই রিলেটেড কোশ্চিন আছে একটা, এই রিলেটেড একটা ক্লাস আছে, তুমি করে নিবা। তাহলে এইটা দেখো কী করতে হবে। ফার্স্টলি আমরা হচ্ছে এত কিছু বুঝলাম, এখন বিক্রিয়াটা করি। বিক্রিয়া কি? সালফিউরিক অ্যাসিড প্লাস হচ্ছে কি পটাশিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে উৎপন্ন হবে কি? তোমাকে বললাম যে ধাতুর সাথে অলওয়েজ লবণ তৈরি হবে, তাহলে লবণ আর পানি। তাহলে এটাই হচ্ছে ধাতু, গ্রুপ 1 মৌল পটাশিয়াম, কে হচ্ছে পটাশিয়াম। তাহলে এই পটাশিয়ামের সাথে সালফেট যাবে। তাহলে প্রথমত সালফেট এবং পটাশিয়াম এটা লিখবা। তাহলে সংকেতও যারা পারো না আমার হচ্ছে ওই ক্লাস করবে ইনশাল্লাহ, তুমি হচ্ছে 100% ওই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমার, ঠিক আছে। তাহলে সালফেটের যোজনী কত? এই যোজনী যাবে এর কাছে, এবং সালফেটের পটাশিয়ামের যোজনী 1, তাহলে এটা লেখা লাগে না। তাহলে এখান থেকে আমাদের পানি, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে সমতা করতে হবে। সমতা কীভাবে করবে? দেখো সমতার টেকনিক কি, তুমি হচ্ছে শেষের উৎপাদের বড় মৌলটাকে টার্গেট করবা। উৎপাদের যেটা বড় মৌল সেটাকে তুমি টার্গেট করবা। টার্গেট করার পর কি করবা? এই মৌল দেখবা এটা হচ্ছে বড় মৌল, তাহলে পটাশিয়াম আছে কয়টা? এই জায়গায় পটাশিয়াম আছে 2টা, কিন্তু এই পাশে কয়টা পটাশিয়াম আছে? পটাশিয়াম আছে 1টা। সমতা মানে হচ্ছে এই পাশে যদি 6টা মৌল থাকে, ধরো 6টা যদি মৌল থাকে, এই পাশেও 6টা মৌল থাকতে হবে। এই পাশে যদি 8টা মৌল থাকে, এই পাশেও 8টা মৌল থাকতে হবে। এটাই হচ্ছে আমাদের সমতা, এটাই হচ্ছে আমাদের সমতা। তাহলে সমতা কীভাবে করব আমরা? জাস্ট উৎপাদের বড় মৌলটাকে টার্গেট করব। উৎপাদের বড় মৌল দেখবো এটা হচ্ছে বড় মৌল, তাহলে পটাশিয়াম আছে 2টা, তাহলে 2 বানাতে হবে। এখন 2 বানানো যায় সামনে গুণ করে করে, এই পাশে গুণ করা যাবে না, এই পাশে গুণ করলে সংকেত চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমি গুণ করলাম, ধরো পটাশিয়াম 2 হলো। এখন পটাশিয়াম 2 বানাতে গিয়ে পটাশিয়াম হয়ে গেছে 2টা, অক্সিজেন হয়ে গেছে 2টা, হাইড্রোজেন হয়ে গেছে কয়টা? 2টা। তাহলে এখান থেকে আমাদের হাইড্রোজেন 2টা, কয়টা হাইড্রোজেন? টোটাল 4টা, কিন্তু হাইড্রোজেন এই পাশে কয়টা আছে দেখো তো? হাইড্রোজেন এই পাশে হচ্ছে 2টা আছে, তাহলে এই পাশে আমি যদি 2 গুণ করি তাহলে হাইড্রোজেন হয় 4টা। দেখবো অটোমেটিক বাকি সব মিলে যাবে, এখন আমাদের টার্গেট ছিল লিমিটিং বিক্রিয়ক বের করা। লিমিটিং বিক্রিয়ক জিনিসটা কি আমি একটু বুঝাই। দেখো লিমিটিং বিক্রিয়ক দেখো নামের মধ্যেই ক্লু আছে। তোমরা যদি ইউটিউব চ্যানেলে যাও, আমাদের ইউটিউব চ্যানেল, তাহলে ইউটিউব চ্যানেলে তুমি হচ্ছে আমাদের একটা কাভার ফটোতে পাবা, দেখবা বাংলা যত ভালো বুঝবা বিজ্ঞান ততই ভালো বুঝবা, বিজ্ঞান তত ভালো বুঝবা। আবিদা এই ক্লাসে তুমি হচ্ছে বিক্রিয়া খুব একবারে অনেক কিছু বুঝতে পারবে না, ঠিক আছে। সো তোমার হচ্ছে এই ক্লাসে বিক্রিয়া আমি আর না বোঝাই, ঠিক আছে। বিক্রিয়ার অনেক ক্লাস আছে, অনেক ক্লাস বলতে আমার হচ্ছে ফাউন্ডেশন লেকচারই এটার হচ্ছে বিক্রিয়া রিলেটেড একটা ফুল লেকচার নেওয়া যাবে 30 মিনিটের, ওইটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আমি একদিন তোমাদের ক্লাস নিয়ে নেবো যদি তোমরা চাও বিক্রিয়ারই একদিন ক্লাস নিয়ে নেবো, ঠিক আছে। জাস্ট বইলো আমাকে, তাহলে হবে। দেখো আমি হচ্ছে সামনে আগাই। তাহলে লিমিটিং বিক্রিয়ক কি? লিমিটিং বিক্রিয়ক বলতে আমাদের বোঝায় লিমিটিং, এই কথাটা আসছে লিমিট থেকে, লিমিট, ঠিক আছে। লিমিট মানে কি বোঝায়? সীমাবদ্ধতা। লিমিট মানে সীমাবদ্ধতা, ভালো মতো বুঝো। তোমরা তো পড়ছো, এগুলো তো পারো, সহজ জিনিস, কিন্তু আরও সহজ করে কীভাবে করা যায়, তোমার মনে রাখা যায় কীভাবে, আমি জাস্ট তোমাকে ওই জিনিসটাই দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখো লিমিটিং কথাটা আসছে লিমিট থেকে। লিমিট শব্দের অর্থ কি? সীমাবদ্ধতা বা কমে যাওয়া। সহজ কথায় আমরা এটাকে বলতে পারি কমে যাওয়া।
কমে যাওয়া, ঠিক আছে। এই কমে যাওয়া কথা দিয়েই আমরা হচ্ছে লিমিটিং বিক্রিয়কের সবগুলো কনসেপ্ট ক্লিয়ার করতে পারবো। লিমিটিং বিক্রিয়কের সবগুলো কনসেপ্ট ক্লিয়ার করতে পারবো শুধুমাত্র কমে যাওয়া কথাটা দিয়ে। তাহলে অবশ্যই তোমরা হচ্ছে দেখো আমরা হচ্ছে কমে যাওয়া কথা দিয়ে কীভাবে বলতে পারি। দেখো লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং হবে সেই বিক্রিয়ক, বিক্রিয়ক আছে আবার দেখো বিক্রিয়ক, এটা আবার উৎপাদ হবে না কিন্তু। লিমিটিং বিক্রিয়ক তোমাকে বলে দিছে, তাহলে কাজ করতে হবে অবশ্যই, কাজ করতে হবে অবশ্যই। এগুলো একটু মিশাই, বোর্ডটা একটু খারাপ লাগতেছে। তাহলে লিমিটিং বিক্রিয়ক বললে তোমার কাজ করতে হবে কি নিয়ে? অবশ্যই একটা বিক্রিয়ক নিয়ে, এবং ওই বিক্রিয়কের লিমিটিংটা খুঁজে বের করতে হবে, লিমিটটা খুঁজে বের করতে হবে। এখন এইটা কীভাবে করতে পারি? আমরা বিভিন্ন ওয়েতে করতে পারি, বিভিন্ন ওয়েতে। যদি ভর দেওয়া থাকে ভর দিয়ে করতে পারি, যদি তোমাদের পারমাণবিক প্রোটন সংখ্যা, অণুর সংখ্যা এগুলো দেওয়া থাকে এগুলো দিয়েও করতে পারি। তবে অত জটিল করে না, আমাদের মেনলি ভর দিয়েই ম্যাক্সিমাম ক্ষেত্রে বের করতে বলে, ঠিক আছে। আমরা চাইলে বিভিন্নভাবে লিমিটিং বিক্রিয়ক বের করতে পারি। তাহলে লিমিটিং বিক্রিয়ক যেহেতু, তাহলে বিক্রিয়ক নিয়েই কাজ করতে হবে, বুঝছো? তাহলে বিক্রিয়ক নিয়েই যেহেতু কাজ করতে হবে, তাহলে বিক্রিয়ক নিয়েই আমরা হচ্ছে কাজ করবো এবার। তাহলে বিক্রিয়ক কোন দুইটা? এই পাশেরগুলোকে বলা হয় বিক্রিয়ক পদার্থ, এই পাশেরগুলোকে বলা হয় বিক্রিয়ক পদার্থ, এবং এইগুলো হচ্ছে যেগুলো উৎপন্ন হয় এগুলোকে বলা হয় উৎপাদ পদার্থ, এগুলো হচ্ছে উৎপাদ। তাহলে বিক্রিয়ক মানে আমাদের এই দুইটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে এই দুটো নিয়ে একটু কাজ করি। এখন দেখো আমরা ফার্স্ট কাজ কী করবো? আমাদের পারমাণবিক বা আণবিক ভরটা নির্ণয় করবো। আণবিক ভর এটার কত? এটার হচ্ছে যদি নির্ণয় করো তাহলে দেখবে 98 গ্রাম আসে, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে এটার কত? এটার আমরা পাইছিলাম 56 গ্রাম। কীভাবে? 39 যোগ হচ্ছে 1 40 আর হচ্ছে অক্সিজেনের 16 দেন হচ্ছে 56, তাহলে 56 গ্রাম সমতা করার পর আবার 2 গুণ আছে, তাহলে এই জায়গায় 2 গুণ করবা, ঠিক আছে। তাহলে ফাইনালি আমরা কি পাই? এখান থেকে 98 গ্রাম পাই। অ্যান্ড হচ্ছে এখানে কত পাই? 100 আর হচ্ছে 112, ঠিক আছে। কীভাবে করলাম? 50 দুগুণে 100, 6 দুগুণে 12, তাহলে 112, ঠিক আছে। টোটাল হচ্ছে 112, বুঝছো? তাহলে 112 গ্রাম, তাহলে 112 গ্রাম। এখন তোমাকে দেখতে হবে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, কিন্তু প্রশ্নে আমাদের কি পাইছিলাম? আমরা কি পাইছিলাম? আমরা দুইটার ক্ষেত্রে করতে পারি, আমরা হয় এটার সাথে এটার কম্পেয়ার করতে পারি, হয় এটার সাথে এটার কম্পেয়ার করতে পারি। দেন দেখবো যেটা কমে যাচ্ছে সেইটাই হচ্ছে আমাদের লিমিটিং, বুঝছো? তাহলে কীভাবে দেখি চলো। তাহলে দেখো যেটা কমে যাবে, তোমাকে বললাম জাস্ট মনে রাখো যে যেটা কমে যাবে সেটা হচ্ছে লিমিটিং। তাহলে আমি হচ্ছে প্রথমে এটা দিয়ে দেখাই। দেখো সালফিউরিক অ্যাসিড, ধরো 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে এই বিক্রিয়ার ক্ষেত্রে, ঠিক আছে, বিক্রিয়া করে কত? 112 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে, 112 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমাদের খুঁজে বের করতে হবে কে কমে যাচ্ছে, এইটা টার্গেট। তাহলে দেখো এবার হচ্ছে 1 গ্রামে, তাহলে 1 গ্রাম, ঠিক আছে, 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে, বুঝছো, বিক্রিয়া করে কত গ্রামের সাথে? তাহলে 112 ডিভাইডেড বাই 98 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। এইবার আমরা দেখব এবার প্রশ্নে কতটুকু দেওয়া আছে। প্রশ্নে দেওয়া আছে আমাদের 15 গ্রাম, কত? 15 গ্রাম, ঠিক আছে। তাহলে প্রশ্নে আমাদের দেওয়া আছে 15 গ্রাম, তাহলে 15 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কার সাথে? তখন 112 ডিভাইডেড বাই 98 ইন্টু হচ্ছে কত? 15, তাই না? তাহলে 15 ইন্টু 112 ডিভাইডেড বাই 98, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, করলে কত পাই বলো? ক্যালকুলেশন করলে কত পাই? এটা একটু জানাও দেখি। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে দেখবা, আমরা পাই 17.143, এটা আমরা ক্যালকুলেশন করলে পাই 17.143 গ্রাম, 143 গ্রাম। তাহলে দেখো আমাদের বিক্রিয়ায় যে সকল এই বিক্রিয়ায় অংশগ্রহণ করার পর অর্থাৎ মিশ্রিত করার পর আমাদের কতটুকু লাগবে? সালফিউরিক অ্যাসিড লাগবে 17.143 গ্রাম, তাই না? এত গ্রামের সাথে বিক্রিয়া করতে পারে, কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে কতটুকু দেখো তো? সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে 15 গ্রাম, কিন্তু এই প্রশ্নে লাগবে কতটুকু? 17.143 গ্রাম। তাহলে শেষ হয়ে যাচ্ছে কে? আমাদের 15 গ্রাম বিক্রিয়া করতে করতে শেষ হয়ে যাবে না? একটা বিন্দুতে গিয়ে শেষ হয়ে যাবে। তাহলে 15 গ্রাম লাগবে আমাদের
143 গ্রাম। আমি আরও একটু সহজ করে বোঝাই। দেখো তুমি বাজারে গেছো, ধরো তুমি বাজারে গেছো, তো আমি হচ্ছে আরও একটু সহজ করে বোঝাই। তো ধরো তুমি বাজারে গেছো, ধরো তুমি হচ্ছে বাজারে গেছো, এটা ধরো তুমি, ঠিক আছে, এটা ধরো তুমি, তুমি হচ্ছে বাজারে গেছো, বাজারে গেছো ধরো কত টাকা নিয়ে, 100 টাকা নিয়ে, 100 টাকা নিয়ে তুমি বাজারে গেছো। সো 100 টাকা তুমি বাজার করতে গিয়ে, বাজার করতে করতে তুমি হচ্ছে 110 টাকার বাজার করে ফেলছো, 110 টাকার বাজার করে ফেলছো। এই 110 টাকার মধ্যে তোমার ঘাটতি কতটুকু, তোমার লাগবে আরও কতটুকু, 10 টাকা না, আরও 10 টাকা, তার মানে টাকা ফুরিয়ে যাচ্ছে, টাকা ফুরিয়ে যাচ্ছে। তাহলে টাকাটা এখানে তোমার কি লিমিটিং, যেটা ফুরিয়ে যাবে সেটা কি লিমিটিং। তাহলে দেখো দুইটা পাত্রের মধ্যে আমাদের 2টা গ্রাম দেওয়া আছে, বা আমরা হচ্ছে বের করে নিয়েছিলাম, আমরা এই পাত্রের জন্য গ্রাম বের করে নিয়েছিলাম 30, বি পাত্রের জন্য আমরা হচ্ছে দেখবা কোথায় বের করছি, এটা আমরা হচ্ছে বের করছি অনুসংখ্যা বের করার সময় 3 নম্বর কোশ্চেন থেকে আমরা বের করছিলাম, এটা হচ্ছে 30 গ্রাম, 30 গ্রাম, ঠিক আছে। দেখো কত গ্রাম, তাহলে দেখো এটা হচ্ছে 3 নম্বর থেকে, 3 নম্বর হতে, 3 নম্বর হতে। তাহলে দেখো আমরা কোশ্চেনের কী ছিলাম, কোথায় ছিলাম, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 112 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে দেখো 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে এত গ্রামের সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু হচ্ছে আমি ভুল বলছি, একটু ভুল বলছি। যেটা আমাদের বের করতে বলে, সেটা কোথায় থাকে, সেটা ডান দিকে থাকে। তাহলে যেটা বের হয়েছে এটা হচ্ছে আসলে কার, এটা হচ্ছে আসলে পটাশিয়াম হাইড্রোক্সাইডের, এটা হচ্ছে আসলে পটাশিয়াম হাইড্রোক্সাইডের। তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইডের দেখো তো লাগবে 17.143 গ্রাম, 143 গ্রাম, কিন্তু বিক্রিয়ায় দেওয়া আছে কতটুকু, 30। বিক্রিয়া হচ্ছে এই যে এটা বের করে নিয়েছিলাম আমরা 30 গ্রাম, বিক্রিয়া পেয়েছিলাম আমরা কত, 30 গ্রাম। তাহলে 30 গ্রাম আরও বিক্রিয়া করতে পারে। তাহলে এখানে অতিরিক্ত থেকে যাচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, অতিরিক্ত থেকে যাচ্ছে। তাহলে যে অতিরিক্ত থেকে যাবে সে তো আর লিমিটিং না, যে ফুরিয়ে যাবে, যে শেষ হয়ে যাবে, যে কমে যাবে, সেটাই হচ্ছে কি লিমিটিং। আমি হচ্ছে আগের টাইপটাতে একটু ফিরে যাই, আগের কথাটা একটু ফিরে যাই, যেটা আমরা ভুলভাবে শিখছিলাম। আসলে ওইটা কাকতালীয় ওভাবে রাইটও হয়ে গেছে, বুঝছো। কনসেপচুয়ালি আমরা যেটা ভুল শিখছি সেটা আমাদের রাইট হয়ে গেছে। কেমনে, ওইটা ভালো মতো বুঝতে পারবা। তুমি দেখো আমাদের দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড 15 গ্রাম, কিন্তু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতে পারে কত গ্রামের সাথে, 17 গ্রাম, 17.143 এত গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তাই না। তো এত গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতে পারে, কিন্তু দেওয়া আছে কত, 15 গ্রাম। তাহলে 15 গ্রাম বিক্রিয়া যদি করতো, ধরো 15 গ্রাম, এখানে দেওয়া আছে তোমার 17 গ্রাম তুমি পাইছো, এত গ্রামের সাথে সর্বোচ্চ বিক্রিয়া করতে পারবে সালফিউরিক অ্যাসিড, সর্বোচ্চ কতটুকু, পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে এতটুকু পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে কতটুকু, সর্বোচ্চ 15 গ্রাম। কারণ সাপ্লাই আছে আমাদের কতটুকু সাপ্লাই আছে আমাদের, সাপ্লাই আছে 15 গ্রাম, ঠিক আছে। তাহলে সর্বোচ্চ বিক্রিয়া করতে পারবে 15 গ্রাম, সর্বোচ্চ বিক্রিয়া করতে পারবে কতটুকু, 15 গ্রাম। তাহলে আরও কতটুকু ধরো প্রয়োজন, যে এখানে যদি বিক্রিয়া করে সমতায় আসতে চাই, এই বিক্রিয়া যদি সংগঠিত করতে চাই, তাহলে আরও কতটুকু প্রয়োজন তোমাকে যদি বলি, তাহলে এটা কত, 17.143 মাইনাস হচ্ছে 15, ঠিক আছে। এইটাও কিন্তু কোশ্চেন আসে। তাহলে 2.143 এটা হচ্ছে গ্রাম। তাহলে দেখো আমাদের লাগবে সোডিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড আরও এতটুকু প্রয়োজন, কিন্তু আগেই ফুরিয়ে যাচ্ছে। তাহলে ফুরিয়ে যেটা যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। তাহলে এখানে অনেক কথা বলছি আমি, হচ্ছে অনেকটা অগোছালোও বলছি, গুছালোও বলছি। লিমিটিং বিক্রিয়ক আলটিমেট, এটা হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। কোনটা, লিমিটিং বিক্রিয়ক হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো লিখবা লিমিটিং বিক্রিয়ক, H2SO4, এটা হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। এখন কেন লিমিটিং বিক্রিয়ক আমি হচ্ছে A to Z বুঝাইছি। ক্লিয়ার হয়েছে কিনা বলো, ক্লিয়ার কিনা। আমি হচ্ছে দুইভাবেই বলে দিছি, আমি দুইটা ওয়েতেই বলছি, প্লাস হচ্ছে আরও কতটুকু প্রয়োজন, কতটুকু লাগতো সেটাও দেখাইছি।
দেখো এতটুকু আরও লাগবে বা প্রয়োজন তোমার কোশ্চিনে যদি বলে দেয়। তাহলে আমরা হচ্ছে আরও অনেকগুলো কোশ্চিন যদি প্র্যাকটিস করি ইনশাল্লাহ এগুলো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমি হচ্ছে হোমওয়ার্ক দিয়ে দেবো, হোমওয়ার্কে কমপ্লিট করে নেবা, ঠিক আছে। আমি হচ্ছে নেক্সট কোশ্চিনে চলে যাই। তাহলে নেক্সট কোশ্চিনে হচ্ছে চলে যাই। তাহলে দেখো এবার কি, এবার দেখো এবার আমাদের বলতেছে যে এ ও বি পাত্রের মিশ্রণে উৎপাদিত লবণের সংযুতি নির্ণয় করো। এ ও বি পাত্রের উৎপাদিত লবণ, তাহলে আমরা হচ্ছে এ ও বি পাত্র কী দেখছিলাম বলো? এটা ছিল সালফিউরিক অ্যাসিড, এটা ছিল সালফিউরিক অ্যাসিড প্লাস হচ্ছে কি পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড এখান থেকে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? পটাশিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট প্লাস কি পানি, কারণ কি অ্যাসিড ক্ষারের বিক্রিয়া লবণ আর পানি। তাহলে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 2, এটা ছিল আমাদের সমতা, তাই না? তাহলে এটা সমতা করলে আমরা পাই, এখান থেকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? এখানে আমাদের বলতেছে এ ও বি পাত্রের মিশ্রণে উৎপাদিত লবণ, তাহলে লবণ কোনটা? লবণ হচ্ছে এটা যেটা সালফেট যুক্ত থাকবে, সেটাই হচ্ছে আমাদের লবণ। তাহলে এটা ছিল আমাদের লবণ। তাহলে লবণের সংযুতি, তাহলে লবণের সংযুতি মনে রাখবা, সংযুতি হয় মৌলের, সংযুতি হয় কার? মৌলের। তাহলে যৌগ ছিল আমাদের কোনটা? পটাশিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট। তাহলে এর হচ্ছে আণবিক ভরটা আমাদের লাগবে, এর হচ্ছে আণবিক ভরটা আমাদের লাগবে। তাহলে এর এম বের করব, ঠিক আছে। তাহলে এমটা যদি বের করি তাহলে 39 ইন্টু কত 2 প্লাস লিখবা, প্লাস হচ্ছে সালফারের হচ্ছে 32 ইন্টু হচ্ছে কত 1 প্লাস কত, প্লাস হচ্ছে অক্সিজেনের হচ্ছে 16 ইন্টু হচ্ছে 4, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাই, এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা এটা যদি ক্যালকুলেশন করি 174 আসবে, 174 গ্রাম, ঠিক আছে। এটা আসার কথা, আমি যদি ভুল না করি এটা আসবে, ঠিক আছে। হ্যাঁ 174 গ্রাম, নাহিদ থ্যাংক ইউ। তাহলে দেখো, তাহলে এখান থেকে আমরা হচ্ছে শতকরা সংযুতি, শতকরা সংযুতি কার বের করবো? মৌলের। তাহলে এটা হচ্ছে একটা মৌল, এটা একটা মৌল, এটা একটা মৌল। তাহলে পটাশিয়াম সালফার এবং অক্সিজেনের। তাহলে পটাশিয়ামের শতকরা সংযুতি কীভাবে নির্ণয় করবা? পরমাণুর ভর, তাহলে পটাশিয়ামের পরমাণুর ভর, তাহলে 39 ইন্টু পরমাণুর সংখ্যা ইন্টু কত শতকরা সংযুতি যেহেতু 100 দিয়ে গুণ হবে, ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর, তাহলে 174, তাহলে 174। তাহলে এখান থেকে আসবে যেটা, সেটা হবে আমাদের পটাশিয়ামের। তাহলে এবার হচ্ছে আমরা যদি সালফারের বের করি, তাহলে সালফারের সেমভাবে সালফারের ভর বসাবো, সালফারের ভর কত 32 ইন্টু সালফার আছে কয়টা? সালফার একটা, ইন্টু হচ্ছে 100 ডিভাইডেড বাই টোটালটা, ডিভাইডেড বাই টোটালটা। তাহলে যেটা পাবা সেটা হচ্ছে সালফারে। তাহলে এই পাশে একটু আমি দেখাই। তাহলে এখান থেকে আমরা যদি অক্সিজেনের বের করি, তাহলে অক্সিজেনের ভর কত 16 ইন্টু অক্সিজেন আছে কয়টা 4টা ইন্টু হচ্ছে 100 ডিভাইডেড বাই কত 174। তাহলে এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে তোমরা শতকরা সংযুতিগুলো পেয়ে যাবা, শতকরা সংযুতিগুলা পেয়ে যাবা, ঠিক আছে। একটা পাবা 44.83%, এটা পাবা 44.83%, এটা তুমি পাবা। আরেকটা পাবা তুমি 18.39%, অ্যান্ড ফাইনালি তোমরা যেটা পাবা এটা হচ্ছে 36.78%, 36.78, অর্থাৎ 78%, 36.78%, ঠিক আছে, 36.78%। তাহলে এটাও আমাদের ক্লিয়ার, এটাও আমাদের ক্লিয়ার। তাহলে পরবর্তী কোশ্চেন আমরা একটু চলে যাই। পরবর্তী কোশ্চেন, সেই পাত্রে উৎপাদিত লবণের একটি অণুর ভর বলছে, একটি অণুর ভর। তাহলে এটা তো আরও ইজি, এটা তো আরও ইজি। এটা আমরা কত নম্বর কোশ্চেন সলভ করলাম? এটা হচ্ছে আমাদের 6 নম্বর কোশ্চেন বা 6 নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 6, ঠিক আছে। এই কোশ্চেন আমরা সলভ করলাম। তাহলে দেখো এবার হচ্ছে আমরা 6 নম্বর কোশ্চেনে চলে যাই। 6 নম্বর 6। তো 6 নম্বর কোশ্চেন, সি পাত্রে উৎপাদিত লবণটির একটি অণুর ভর কত? সি পাত্রে উৎপাদিত লবণ লিখবে, সি পাত্রে উৎপাদিত লবণ ছিল, সি পাত্রে উৎপাদিত লবণ, উৎপাদিত লবণ কি ছিল? K2SO4, অর্থাৎ পটাশিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট। তাহলে এখান থেকে একটি অণুর ভর বলছে, তাহলে পটাশিয়াম সালফেটের এটা আণবিক ভর নির্ণয় করবা। এটা আণবিক ভর, এর আণবিক ভরটা কত? 174, একটু আগে বের করলাম, ঠিক আছে। তো
তাহলে তুমি স্ট্যান্ডার্ডটা নিবা, প্লাস হচ্ছে যেটা বলতেছে সেটা তুমি বের করে দিবা। ঠিক আছে, যেটা বের করতে বলবে সেটা কোন দিকে থাকবে, ডান দিকে। যেটা বের করতে বলবে সেটা কোন দিকে, ডান দিকে। তাহলে ভর বের করতে বলছে, তাহলে ভর তুমি লিখবা 6.023 ইন্টু 10 কত 23t পটাশিয়াম সালফেট অণুর ভর কত 174 গ্রাম। ঠিক আছে, 174 গ্রাম। তাহলে এখান থেকে তুমি একটি অণুর ভর বের করে নেবা, তাহলে একটি, তাহলে K2S2 4, তাহলে অণুর ভর, তাহলে এখান থেকে 174 ডিভাইডেড বাই 6.023 ইন্টু হচ্ছে কত 10 কত 23। তাহলে এটা তুমি ক্যালকুলেশন করবা, যেটা আসবে সেটা অ্যান্সার। এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমরা পাবা 2.89 ইন্টু 10 -22, 2.89 ইন্টু 10 কত 10 -22t, 10 -22t। বুঝছো? তাহলে পরের কোশ্চেনে চলে যাই আমরা। সেই পাত্রে সংগঠিত বিক্রিয়াটি প্রশ্ন হবে। এটা এই অধ্যায়ের কোশ্চেন না, লাগবে না, এই অধ্যায়ের কোশ্চেন না। ইলেকট্রিক বিক্রিয়া এটাও না, আলোক ধর্মী এটাও না। ঠিক আছে, আর একটা টাইপের কোশ্চেন আছে, আমরা হচ্ছে দেখাই দিই, দেন হচ্ছে আজকের ক্লাসটা আমরা হচ্ছে শেষ করবো। বাকিগুলো তোমরা পারবা। দেখো এই স্লাইডটা অলরেডি শেষ, এগুলো হচ্ছে এই অধ্যায়ের কোশ্চেন না, সলভ করার প্রয়োজন নেই। আমি হোমওয়ার্ক যেগুলো দিব এই অধ্যায় থেকেই দিব। ঠিক আছে, দেখো পরবর্তী যে স্লাইড, এটা একটু উঠাই দিই। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেন দেখো, এটার কি দেওয়া আছে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এই অধ্যায় সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। লিমিটিং বিক্রিয়ক এই অধ্যায় থেকে কি পড়বে তোমাকে আমি বলে দিই। এই অধ্যায় থেকে মূলত দুইটা টপিক তোমার করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কনফার্ম, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের এই অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। আমি হচ্ছে টপিকগুলো একটু বলে দিই। দেখো 6 নম্বর অধ্যায়ে তুমি কমপ্লিট করবে কি কি। প্রথমত আণবিক সংকেত 2 হচ্ছে শতকরা সংযুতি। 3 হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। এই 3টে টাইপ করলেই তুমি হচ্ছে কমন পেয়ে যাবে, লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, এই 3টে টাইপ যদি পড়ো ইনশাল্লাহ এগুলো থেকেই কোশ্চেন থাকবে। ঠিক আছে, এগুলো থেকেই কোশ্চেন থাকবে, 100% গ্যারান্টি, 100% দিয়ে দিলাম, যাও। ঠিক আছে, এর পাশাপাশি আমাদের হচ্ছে স্থূল সংকেত আর আণবিক সংকেত যেহেতু সেম, তাহলে এর পাশাপাশি তুমি স্থূল সংকেত পড়ে রাখবা। জিনিসটা সেম, তুমি আণবিক সংকেত বের করলে স্থূল সংকেত এমনিতেই বের হয়ে যাবে, ওই কারণে আমি হচ্ছে রাখিনি, হয়ে যাবে। এটা হচ্ছে আলাদা করে দেখালাম। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ 100% তুমি এই জায়গা থেকে কমন পাবা, 100%। আরেকটা টপিক এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ফর এমসিকিউ টপিক, এমসিকিউর জন্য কি ইম্পর্টেন্ট তোমাকে বলে দেই। দেখো যে আমার ওই 1 লাইন, তাহলে 1 মোল সমান আণবিক ভর। যারা পারো না ইউটিউব থেকে আমার ক্লাস করে নেবে। আণবিক ভর ইন্টু হচ্ছে 6.023 ইন্টু হচ্ছে 10 কত 23t সমান হচ্ছে 22.4 লিটার। ও আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এটা হচ্ছে টাইপ 1 এর ম্যাথ করেছিলাম, টাইপ 1। আর আরেকটা ম্যাথ করেছিলাম টাইপ 2। এটা হচ্ছে W সমান SVM সূত্র, SVM ডিভাইডেড বাই 1000। এই দুটো টপিক আমাদের গ নম্বরের জন্য ইম্পর্টেন্ট, গ নম্বর প্লাস হচ্ছে এমসিকিউ।
গ নম্বর, গ এর জন্য 100% কমন পাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আর হচ্ছে এমসিকিউ এর জন্য, আর হচ্ছে এমসিকিউ এর জন্য। তো এই অধ্যায় থেকে এগুলো পড়লেই তোমার মোর দেন এনাফ, এগুলো পড়লেই মোর দেন এনাফ, এগুলো পড়লে ইনশাল্লাহ সব কিছু কভার হয়ে যাবে। ঠিক আছে, এটা দিয়ে কী বোঝাচ্ছি, এটা দিয়ে আমাদের হচ্ছে ম্যাথগুলা, যে ছোটো ছোটো ম্যাথগুলো আছে সম্পর্কের, অর্থাৎ যে সূত্রগুলো দিয়ে এন সমান সমান ডাব্লিউ ডিভাইডেড বাই এম, এন সমান সমান ভি ডিভাইডেড বাই 22.4 লিটার, এবং এন সমান সমান আর একটা কী আছে আমাদের এন ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23। এটা হচ্ছে সূত্র দিয়ে, আর আমি হচ্ছে ওটা বাংলাতে করাই, ওইটা আমি বাংলাতে করাই, একদম বাংলা কথাই। ঠিক আছে, তাহলে আশা করি এই অধ্যায়ের একদম চ্যাপ্টার ম্যাপিংটা বোঝা গেছে। এই অধ্যায় থেকে এগুলো পড়লেই তোমার ইনশাআল্লাহ সব কিছু কমপ্লিট, সব কিছু কমপ্লিট। ঠিক আছে, তাহলে দেখো আমি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ওইটাতে চলে যাই। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে বলতেছে, এখানে বলতেছে আমাদের 40% কার্বন দেওয়া আছে, শতকরা সংযোজিত দেওয়া আছে 40%, 53.33% অক্সিজেন, এবং আমাদের দেওয়া আছে 6.67% হাইড্রোজেন। সমন্বয়ে এক্স যৌগটি গঠিত, এবং যৌগের বাষ্প ঘনত্ব দেওয়া আছে যৌগটি এর সাথে বিভিন্ন পরস্পরের সাথে। আচ্ছা, 1 নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর ক, কোশ্চেন নম্বর ক। তাহলে ক নম্বর কোশ্চেন আমরা কীভাবে করতে পারি? ক নম্বর কোশ্চেন, তাহলে ক নম্বর কোশ্চেন আমাদের বলতেছে এক্স যৌগটির আণবিক সংকেত নির্ণয় করতে হবে, এক্স যৌগটির আণবিক সংকেত নির্ণয় করতে হবে। তাহলে লিখো, ক নম্বর কোশ্চেন লিখবা, তুমি আগে লিখবা শতকরা সংযুতি থেকে, শতকরা সংযুতি থেকে, সংযুতি থেকে আণবিক সংকেত। এই টপিকটা একদম 100 স্টার দিয়ে রাখবা, আণবিক সংকেত, আণবিক সংকেত। তো এই টপিকটা তুমি 100 স্টার দিয়ে রাখো, 100 স্টার। এই টপিক তোমার জন্য 100 স্টারের টপিক। তাহলে এই টপিক থেকে তুমি ইনশাআল্লাহ কোশ্চেন পাবা কমন। ঠিক আছে, তাহলে এই টপিকটা করাই, এই টপিকটা করাই দিই ভালো মতো। তাহলে শতকরা সংযুতি দেখো আমাদের দেওয়া আছে, তাহলে শতকরা সংযুতি লিখবে, দেওয়া আছে, ভালো মতোই করাই। দেওয়া আছে কার্বনের শতকরা সংযুতি 40%। ঠিক আছে, অক্সিজেনের শতকরা সংযুতি কত পার্সেন্ট? 53.33%। এবং আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে, হাইড্রোজেনের শতকরা সংযুতি 6.67%। তাহলে প্রথম কাজ কি, এখান থেকে আমাদের প্রথম কাজ করতে হবে, এখান থেকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করবা। শতকরা সংযুতি থেকে লিখবা, শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। ঠিক আছে, একদম সৃজনশীলে কীভাবে লিখবা আমি তোমাকে দেখাই দিচ্ছি। তাহলে দেওয়া আছে দিয়ে তুলবা, শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। তারপরে কি লিখবা, এখন লেখো, যেহেতু কার্বনের, তাহলে কার্বনের ভর কত, কার্বনের ভর মনে রাখবা, এখানে কার্বনের ভর, তাহলে এখানে দিয়ে লিখে রাখি, এখানে কার্বনের পারমাণবিক ভর, পারমাণবিক ভর কত, 12 গ্রাম। তারপরে অক্সিজেনের পারমাণবিক ভর কত গ্রাম, 16 গ্রাম। ঠিক আছে, এরপরে আমাদের হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 গ্রাম। বুঝছো, এই কয়েকটা ডাটা তুলে তুমি হচ্ছে এবার কী করবা, নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা যেহেতু ভাগ করতেছি, তাহলে কার্বনকে তুমি ভাগ করবা, এটা ভাগ করবা 40% ডিভাইডেড বাই কত, 12 দিয়ে ভাগ করলে তুমি দেখবা 3.33% চলে আসবে।
তাহলে এবার দেখবা অক্সিজেনের কত 53.33 ডিভাইডেড বাই কত অক্সিজেনের 16, এটাও দেখবা 3.33 আসবে %। ঠিক আছে, তাহলে এবার দেখবা এবার কি করবা, এবার হচ্ছে তোমার হাইড্রোজেনের। তাহলে হাইড্রোজেনের 6.67 ডিভাইডেড বাই 1, তাহলে এটা তুমি যদি করো 6.67, ঠিক আছে 6.67%। এবার তুমি এই পার্সেন্টগুলা থেকে ক্ষুদ্রতম ভাগফল নিয়ে আবার শতকরা সংযুতিকে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে পাই, লিখবা ক্ষুদ্রতম কি লিখবা ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে পাই। ঠিক আছে, ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে পাই। দেন হচ্ছে কি করবা, ক্ষুদ্রতম ভাগফল দিয়ে ভাগ করো। তাহলে আমি একটু উপরে লিখি, এটুকু হচ্ছে একটু মিশিয়ে দিই। তাহলে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে, তাহলে কার্বনের কত ছিল, কার্বনের ক্ষুদ্রতম যেহেতু কত ক্ষুদ্রতম 3.3, তাহলে 3.33 নিজের এবং ক্ষুদ্রতম কত 3.33, তাহলে এটা যদি ভাগ করো 1 পাবা। ঠিক আছে, এবং অক্সিজেনের কত ক্ষুদ্রতম, অক্সিজেনেরও ক্ষুদ্রতম নিজেরটা এটা এবং ক্ষুদ্রতম 3.33। ঠিক আছে, তাহলে এটা ভাগ করলে এটা তুমি পাবা 1, এটাও কত পাবা 1 পাবা। অ্যান্ড হচ্ছে হাইড্রোজেনের তুমি কত পাবা, হাইড্রোজেনের নিজের হচ্ছে 6.67 ডিভাইডেড বাই ক্ষুদ্রতম বলতে আমরা হচ্ছে ছোটোটা দিয়ে ভাগ করবো। ঠিক আছে, তাহলে এটা একটু লিখি, মিশালাম। তাহলে এইটুকু লেখার পর এইটুকু তুমি করবা, এটা 2 আসবে। তাহলে এখান থেকে আমরা স্থূল সংকেত পেয়ে যাব। অতএব লিখবা, অতএব স্থূল সংকেত সমান কি সমান CHO, পাশাপাশি লিখবা CHO, তারপরে নিজ যেগুলো পাইছো সেগুলো বসিয়ে দেবা। তাহলে কার্বনের, হাইড্রোজেনের আর হচ্ছে অক্সিজেনের। তাহলে এখান থেকে আমাদের কার্বন, হাইড্রোজেনের তো 2 পাইছি, হাইড্রোজেন 2 আর অক্সিজেনের 1, তাহলে এই CH2O। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের স্থূল সংকেত। কিন্তু আমাদের টার্গেট কি, আণবিক সংকেত বের করা। তাহলে আমাদের টার্গেট হচ্ছে আণবিক সংকেত বের করা। তাহলে আণবিক সংকেতের সূত্রটা কি, আমি হচ্ছে সূত্রটা একটু এই পাশে লিখি। সূত্রটা মনে রাখবা, লেখা যায় আণবিক সংকেত সমান লিখতে পারি স্থূল সংকেত ইনটু হচ্ছে n। ঠিক আছে, এখান থেকে আমাদের n এর মানের সূত্রটা আগে বের করতে হবে। n এর মানের সূত্রটা, তাহলে দেখো n এর মানের সূত্র, তাহলে n এর মানের সূত্র তুমি কোথায় পাবা, তাহলে দেখো এখান থেকে আমাদের n সমান লিখতে পারি, n সমান উপরে হচ্ছে যৌগের আণবিক ভর, যেটা তোমার প্রশ্নেই দেওয়া থাকবে, ঠিক আছে, ডিভাইডেড বাই কি লিখতে পারি, স্থূল সংকেতের আণবিক ভর, স্থূল সংকেতের ভর লিখে রাখো, তাহলে হবে। তাহলে দেখো এখন আমরা হচ্ছে যৌগের আণবিক ভর প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে আমাদের ডিরেক্ট ভরটা দেওয়া নেই, আমাদের দেওয়া আছে বাষ্প ঘনত্ব, যৌগের আণবিক ভর। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের যৌগের আণবিক ভর মনে রাখবা, যৌগের আণবিক ভর আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে দেওয়া আছে, মনে রাখবা আণবিক ভরকে লেখা যায় 2 × বাষ্প ঘনত্ব দিয়ে,
2 ইন্টু বাষ্প ঘনত্ব, অর্থাৎ বাষ্প ঘনত্বকে তুমি যদি 2 দিয়ে গুণ করো তাহলে তুমি পেয়ে যাবা আণবিক ভর। কত পেয়ে যাবা? আণবিক ভর। তাহলে 2 ইন্টু বাষ্প ঘনত্ব দেখো দেওয়া আছে 30, তাহলে এটা সমান সমান তুমি পেয়ে যাবা 60 গ্রাম। এটা কত পাবে? এটা সমান সমান 60 গ্রাম। তাহলে দেখো এটা হচ্ছে আমি যৌগের আণবিক ভর পেয়ে গেছি। তাহলে যৌগের আণবিক ভর, তাহলে এটা তুমি লিখবা, উপরে হচ্ছে 60 এবং এটা হচ্ছে স্থূল সংকেতের আণবিক ভর। স্থূল সংকেতের আণবিক ভর কত? এটা হচ্ছে এই জায়গায় বের করো। তাহলে CH2O, তাহলে এটার আণবিক ভর ধরো M, এটার আণবিক ভর, ঠিক আছে। তাহলে এটা আণবিক ভর আমি কীভাবে নির্ণয় করতে পারি? কার্বনের হচ্ছে 12, কার্বন আছে একটা, প্লাস হাইড্রোজেনের ভর হচ্ছে 1, হাইড্রোজেন আছে 2টা, হাইড্রোজেন আছে 2টা, প্লাস অক্সিজেনের ভর হচ্ছে 16 ইন্টু অক্সিজেন আছে একটা। তাহলে টোটালটা যোগ করলে আমরা পাই 12, 2 14 আর এটা 16 দিয়ে হচ্ছে 30, তাহলে 30 গ্রাম। তাহলে এটা কত পেলাম? 30 গ্রাম। তাহলে এটা যদি কাটাকাটি করো তাহলে কাটাকাটি করলে আমরা কত পাই? 2 পাই, ঠিক আছে। তাহলে এই পাশে একটু লিখি, এটা হচ্ছে আমাদের 2, বুঝছো? তাহলে এই 2 হচ্ছে আমাদের এনের মান। তাহলে 2 হচ্ছে আমাদের এনের মান। তাহলে অতএব আমাদের স্থূল সংকেত থেকে আণবিক সংকেত যদি বের করতে পারি, তাহলে স্থূল সংকেত ছিল এইটুকু, তাহলে এইটুকু একটু বসাও, CH2O, ঠিক আছে, CH2O। তাহলে এখান থেকে আমাদের এনের মানটা কত? এনের মান হচ্ছে 2। তাহলে এনের মান একটা গুণ বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে গুণ করে দেবো। তাহলে গুণ কত? তাহলে এখানে হবে কার্বনের জায়গায় কত হবে? কার্বনের জায়গায় হবে 2, হাইড্রোজেনের জায়গায় হবে 2 দুগুণে 4 এবং অক্সিজেনের জায়গায় হবে 2। তাহলে এই হয়ে গেল আমাদের আণবিক সংকেত। দেখা যাচ্ছে কি না বলো? এই হয়ে গেল আমাদের আণবিক সংকেত, ঠিক আছে। তাহলে আণবিক সংকেত আমাদের হচ্ছে ক্লিয়ার। এই টাইপের কোশ্চেন একদম 100% তুমি কমন পেয়ে যাবে, একদম 100% তুমি কমন পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে স্থূল সংকেত থেকে আণবিক সংকেত, আমাদের শতকরা সংযোজন থেকে ডিরেক্ট আণবিক সংকেত ক্লিয়ার। শতকরা সংযোজন থেকে ডিরেক্ট আণবিক সংকেত, বুঝছো? তাহলে এইটুকু হচ্ছে আমাদের। এখন এটা তো আমরা বাষ্প ঘনত্ব দিয়ে আণবিক ভর বের করলাম। এই আণবিক ভরটুকু এই কোশ্চিনে এক্সট্রা দেওয়া আছে, তাই আমি হচ্ছে এই কোশ্চিনটা এই জন্য নিছি, ঠিক আছে। এখন এইটাও তোমার এই প্রশ্নে, অন্যান্য প্রশ্নে দেওয়া থাকবে না। এই অলরেডি আণবিক ভরটাই তোমার দেওয়া থাকবে, যেটা দেখে দেখে তোমার এই জায়গায় বসাতে হবে, ঠিক আছে। আর স্থূল সংকেতের যেটা, ওটা তো বের করে এই জায়গায় বসাবে, ঠিক আছে। ওভারঅল এই প্রশ্ন একদম ফরম্যাট A to Z কমপ্লিট, ঠিক আছে। এই প্রশ্ন যারা করবা ইনশাল্লাহ A to Z এই কনসেপ্ট থেকে সব কিছু যদি A to Z দেখো, ইনশাল্লাহ এই টাইপের কোশ্চেনে তুমি 4 মার্ক কমন পাবা, 4 মার্ক কমন পাবা, ঠিক আছে। তাহলে মিশালাম, তাহলে মিশাই দিলাম। ফুললি একটা টাইপ শেষ। এবং কোন লেভেলের টাইপ এটা? এই অধ্যায়ের জন্য একদম মাস্টারপিস টাইপ। আর একটা ছিল লিমিটিং বিক্রিয়কের, একদম সুপার থিওরিগুলো এই অধ্যায়ের পড়ানো শেষ। এখন তোমাকে বলতেছে এক্স যৌগটি চিহ্নিত করে 2 নম্বর কোশ্চেন। এক্স যৌগটি আমরা কি পাইছিলাম? এক্স যৌগটি আমরা হচ্ছে 2 নম্বর কোশ্চেনটা যদি সলভ করি, এক্স যৌগটি ছিল এক্স যৌগ, অর্থাৎ যেটা আমরা বের করলাম আণবিক সংকেত। এক্স যৌগটি আসলে এটা আমাদের কোনটা? আমাদের স্থূল সংকেত থেকে যেটা বের হয়েছিল ওটা, নাকি এক্স যৌগটির আণবিক সংকেত? আণবিক সংকেত যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এক্স যৌগ, তাই না? আমি একটু দেখি, একটু ক্লিয়ার হয়। হ্যাঁ, আসলে ওটাই বোঝাচ্ছে নাকি অন্যটা? ঠিক আছে, ঠিক আছে, ওইটাই। তাহলে দেখো এক্স যৌগটি, আমাদের এক্স যৌগটির আণবিক সংকেত, এক্স যৌগটি আমাদের কি ছিল? C2H4O2। তাহলে এটাকে আমরা চাইলে গাঠনিক সংকেত দিয়ে এভাবে লিখতে পারি, ধরো CH3 বা 2টা C, তাহলে 4টা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেনের জায়গায় নিতে পারি, তাহলে CH3, আর এটা কি ডাবল O ইন্টু হচ্ছে H। তাহলে এই হচ্ছে 3টা আর একটা 4টা, কার্বন 2টা এবং 2টা অক্সিজেন। তাহলে এটাকে আমাদের বলা হয় অ্যাসিটিক অ্যাসিড, এটাকে বলা হয় ইথানয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড।
অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। এটাকে বলা হয় ইথানোয়িক অ্যাসিডও বলা হয়, ইথানোয়িক অ্যাসিড। যখন 11 নম্বর অধ্যায় পড়বা তখন হচ্ছে বুঝতে পারবা, বুঝছো, ইথানোয়িক অ্যাসিড। তাহলে দেখো এইটার হচ্ছে আমাদের কী বের করতে বলতেছে, এটার হচ্ছে আমাদের ডাটা দেওয়া আছে কিছু, এটার হচ্ছে ঘনমাত্রা দেওয়া আছে, এটার হচ্ছে ভি দেওয়া আছে, ভি হচ্ছে 2.5 লিটার, ঠিক আছে। ইন্টারেস্টিং কোশ্চেন অনেক। তাহলে এটা হচ্ছে আমাদের ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোলার। 0.1 মোলারকে কী বলে, কে বলতে পারবে, জানাও দেখি কমেন্টে। 0.1 মোলারকে কী বলে? 0.1 মোলারকে আমাদের ডেসিমোলার বলে। 0.1 মোলার আমাদের ডেসিমোলার বলে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের দ্রবণের প্রস্তুতি করতে বলছে। তাহলে এটা হচ্ছে আমাদের আয়তনটা দেওয়া আছে, আমাদের হচ্ছে চাইলে আমরা এমটা বের করে নিতে পারি। এম হচ্ছে কার, অ্যাসিটিক অ্যাসিড, হচ্ছে CH3COOH। তাহলে এখান থেকে আমরা যদি এমটা বের করতে চাই কত হবে, আমরা হচ্ছে ডিরেক্ট এখান থেকে করি। কার্বন কয়টা, কার্বন হচ্ছে কয়টা, কার্বন 2টা, কার্বন 2টা। তাহলে কার্বনের নিজ ভর 12 ইন্টু হচ্ছে 2 যোগ হাইড্রোজেনের নিজ ভর 1 ইন্টু হচ্ছে হাইড্রোজেন আছে 4টা যোগ, তাহলে অক্সিজেনের নিজ ভর হচ্ছে 16 ইন্টু অক্সিজেন আছে 2টা, ঠিক আছে। তাহলে টোটালটা যোগ করলে আমাদের পাই 24, 24 যোগ 4 24 যোগ 4 28, 28 আর হচ্ছে এটা কত 32, তাহলে 30 60, এটা কত হবে 60, ঠিক আছে, 60 গ্রাম যদি আমি ভুল না করি, ক্লিয়ারই থাকার কথা, ঠিক আছে। তারপরে একটু দেখে নেই, 24 যোগ কত 4 যোগ কত 32, 60, হ্যাঁ ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের 60 গ্রাম। অনেক ভালো ভাইয়া সৌরভ, অনেকটাই ভালো, তোমার যেহেতু অনেক কিছু করা আছে। তাহলে দেখো এই টাইপটা শেষ করে, এই ম্যাথটা শেষ করে আমি হচ্ছে আজকের ক্লাসটা শেষ করব, কারণ অনেকগুলাই তুমি পারবে, নিচেরগুলো অনেক ইজি কোশ্চেন, প্লাস হচ্ছে এই অধ্যায়ের অনেক কিছু না, ঠিক আছে। তোর করানোর প্রয়োজন নেই, আমরা হচ্ছে চাইলে স্কিপ করতে পারি। আমি হচ্ছে হোমওয়ার্কগুলো ওভাবেই দিব, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে দেখো এখান থেকে আমাদের কী বের করতে বলতেছে, আমাদের দ্রবণের প্রস্তুতি। তাহলে এই সূত্র, তাহলে ডাব্লিউ সমান সমান, এটা অলরেডি দেখাইছি তারপরে দেখালাম, SVM ডিভাইডেড বাই কত 1000। এখন সবচেয়ে মজার কথা, এইটা কিন্তু দেওয়া আছে লিটারে, এটা দেওয়া আছে লিটারে, তাহলে এটাকে মিলিলিটারে নিতে হবে। এই সূত্রের জন্য এটাকে মিলিলিটারে নিতে হবে। তাহলে 1000 দিয়ে গুণ, তাহলে তুমি কী পেয়ে যাবে, মিলিলিটারে পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে এটা তুমি বসাও, ঘনমাত্রা বসাও, ঘনমাত্রা কত 0.1 ইন্টু হচ্ছে ইন্টু কত 2500 পাবা, 2500, তাই না। অথবা তুমি যেভাবে দিয়ে রাখছো ওই জায়গায় ওইটাই বসাও। তাহলে 2.5 ইন্টু হচ্ছে কত 1000 ইন্টু কত ইন্টু আণবিক ভর, আণবিক ভর হচ্ছে 60, তাহলে এটা হচ্ছে 1000। তাহলে এটা একটা কাটাকাটি, তাহলে এটা কাটাকাটি করলে আরও একটা কাটাকাটি করে যাচ্ছে, এটা হচ্ছে 10, তাহলে এটা কাটাকাটি যায়, এটা হচ্ছে 10 আছে, আচ্ছা যাই হোক, এটা আমরা ক্যালকুলেশন করলেই আমরা হচ্ছে পেয়ে যাবো অ্যান্সারটা, এটা ক্যালকুলেশন করলেই আমরা হচ্ছে পেয়ে যাবো অ্যান্সারটা। তাহলে 2.5 ইন্টু হচ্ছে কত আমাদের 6, তাহলে আমরা হচ্ছে পেয়ে যাবো 15 পেয়ে যাবো যদি ভুল না করি, হ্যাঁ 15 গ্রাম, তাহলে 15 গ্রাম। তাহলে এই হচ্ছে এটার মধ্য দিয়ে আমাদের আজকের ক্লাস শেষ, আজকের ক্লাস এন্ড, ঠিক আছে। তাহলে একদম সব কিছু যতটুকু ছিল, যে যতটুকু এই অধ্যায়ের বোঝার মতো ছিল, যতটা ইম্পর্টেন্ট টাইপ ছিল সব কিছুই করেছি এক ক্লাসে, যতটুকু পারছি, ঠিক আছে। তো তোমাদের যাতে অনেক বেশি হেল্প হয় এই জন্যে আমি এত কিছু স্কিপ করছি, অনেক কিছু জানা ধরে নিছি, ঠিক আছে। তাহলে তোমরা পারবা, সমস্যা নেই। এই অধ্যায় যদি পড়া থাকে একবার এরকম করে বুঝাই নিতে পারলে তুমি নিতে পারবা। তাহলে ফাইনালি আজকের ক্লাস এন্ড, ঠিক আছে। তাহলে সবার জন্য দোয়া রইল মন থেকে, টেস্ট পরীক্ষা ভালো করো, ফাইনাল পরীক্ষা ভালো করো, বার্ষিক পরীক্ষা ভালো করো, ঠিক আছে। কে কে যুক্ত আসো একটু জানাও দেখি, লাস্ট কে কে যুক্ত আসো। তাহলে ক্লাসটা শেষ করে দেয়, হ্যাঁ আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী দিন আমরা হচ্ছে খুব সহজ একটা অধ্যায়, যে কোনো একটা অধ্যায় নিয়ে আলোচনা করবো, আমি হচ্ছে গ্রুপে জানাই দিব।
ঠিক আছে? তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।